নমস্কার, আমরা গল্পকথক। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের গল্প। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কলমে মাদাগাস্কারের কোকিল। ঠিক আগের গল্পের মতোই আমরা আজও আপনাদের আগে থেকে কিন্তু গল্পের কোনো সারসংক্ষেপ দেব না, একদম সরাসরি নিয়ে যাব গল্পে, যাতে এই গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে আপনারা সম্পূর্ণ নতুন কিছুকে আবিষ্কার করতে পারেন। তাহলে আরম্ভ করা যাক আমাদের আজকের গল্প, দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা মাদাগাস্কারের কোকিল। মাঝরাতে ভারত মহাসাগরের জলের উপর চাঁদের আলোর একটা লম্বা পথ পড়েছিল স্বপ্নের দেশে পাড়ি দেওয়ার জন্য। সে সময়ে বুড়ো হ্যারি সৈকতে ঝিনুক শামুক কুড়োচ্ছিল একা একা। বুড়ো হ্যারিকে নসি বোরাহার বনে জঙ্গলে কে না চেনে। সে টানালা উপজাতির অন্যতম অম্বিয়াসী, মানে জ্ঞানী বুড়ো। বিপদে আপদে জ্ঞানগম্যি বাড়াতে গোষ্ঠী প্রধান তার কাছ থেকে পরামর্শ নিতে আসে, কিন্তু ছেলে ছোকরারা তাকে আড়ালে আবডালে বলে কোকিল বুড়ো। তাতে অবশ্য বুড়ো হ্যারি আনন্দই পায়। যদি ছেলে ছোকরার দল একটু মজার ছলেও পাখিটাকে স্মরণ রাখে, খারাপ কি? যদি কিছুটা বুঝতে শেখে যে এই পৃথিবীটা শুধু মানুষের জন্য নয়, এই যে এত প্রাণী উদ্ভিদ, এরা সবাই আমাদের বন্ধু, এদের সবাইকে সঙ্গে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে। সেই সময়ে হঠাৎ যেন কুহু ডাকটা তার কানে ভেসে এলো। কোথায়? তাহলে কি সে ফিরে এলো? বুড়ো হ্যারি বিচলিত হয়ে এদিক ওদিক ছোটাছুটি করলো এক দফা। না, কি করে সে ফিরবে? সবই তাদের পূর্বপুরুষের পাপ। কেন যে জলদস্যুদের গুপ্তধন খোঁজার লোভে সে ভেসে গেল বিলকুল, নষ্ট করে ফেলল কত কিছু। বুড়ো হ্যারি সমুদ্রের উপর ছড়িয়ে থাকা জ্যোৎস্না পথের দিকে চেয়ে বিষণ্ণ হয়ে রইল। হয়তো একদিন সব প্রিয় না মানুষ বন্ধুরাই মানুষদের লোভের দাপটে হারিয়ে যাবে, ওই রকম চাঁদের দেশে যাওয়ার পথ ধরে অদৃশ্য হয়ে যাবে, শুধু রূপকথার গল্পে জায়গা পাওয়ার জন্য। সৈকতের বালি মারিয়ে হাঁটতে হাঁটতে আনমনে সে একবার নিজের মোটা ঠোঁট সরু করে অদ্ভুত ডাক ছাড়ল, কু কু। ঠিক সেই সময়ে কারা যেন পিছন থেকে ধেয়ে এলো তার দিকে। বুড়ো হ্যারিকে ধাক্কা দিয়ে বালিতে ফেলে হাত দুটো পিছনে মুড়ে মাথায় পিস্তল চেপে ধরে কর্কশ স্বরে জিজ্ঞেস করলো, কোথায় লুকিয়ে রেখেছিস বল দুর্লভ নীলকান্তমণিটা? পাগলা বুড়ো, আবার জ্ঞানবাবু সাজা হয়েছে? জলদস্যুর বংশ সব আমরা জানি, তোর কাছেই আছে সেই 7 রাজার ধন এক মানিক, লুটের বহু মূল্য রত্ন। হ্যারি বয়স্ক মানুষ হলেও তার গায়ের জোর কম ছিল না। সে পাল্টা ঝাপটা মেরে উঠতে চেষ্টা করলো নিজেকে মুক্ত করার জন্য। সেই সময়ে জ্যোৎস্না রাতে নির্জন সৈকতে ঢেউয়ের আওয়াজ ছাপিয়ে ধস্তাধস্তির মধ্যেই একটা ফায়ারিংয়ের আওয়াজ প্রকট হলো মুহূর্তের জন্য। কি যেন সুন্দর শব্দটা আছে না বাংলায়, ঠিক মনে পড়ছে না। পরভ্রে যে অপরের বাসায় ডিম পাড়ে, যেমন কোকিল। আর জানোয়ার রব, এই মাদাগাস্কার দ্বীপেই একসময় নন প্যারাসাইট কোকিলের দল বাস করত, যারা অন্যের বাসায় ডিম পারত না, মানে তারা পরভৃত নয়। আমাদের দুর্ভাগ্য যে আজ আর তাদের দেখা যায় না, হয়তো বিলুপ্ত হয়ে গিয়েছে। কথাটা বলার সময় মইদুলের মুখটা বিষণ্ণ হয়ে গেল। ওদের গাড়িটা
রাজধানী শহর আন্তানানারিভু থেকে টামাটাভ হয়ে সোয়ানিরানা উপকূলের দিকে চলেছিল। সেখানকার জেটি থেকে নৌকা সফরে যাবে নসি বোরহা, আজকের গন্তব্য। ওদের সঙ্গে একজন স্থানীয় গাইড আছে, রিভো। ও এই মাদাগাস্কার দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারি প্রজেক্টে যুক্ত। অর্ণব আর মইদুল এসেছে বিবিসি আর্থ চ্যানেলের পক্ষ থেকে এই দ্বীপরাষ্ট্রের আশ্চর্য সব উদ্ভিদ আর প্রাণীকুলের উপর একটা তথ্যচিত্র বানানোর কাজে। অর্ণব কলকাতার ছেলে, মইদুল লন্ডনে বড় হলেও ওর শিকড় বাংলাদেশে, তাই বাংলায় কথা বলার সুখ পুরো মাত্রায় উপভোগ করছিল দুজনে। শহর থেকে গ্রামের রাস্তায় নামতেই চারপাশের দৃশ্য বদলে গেল। রাস্তার দুপাশে মোটা মোটা প্রাচীন বাওবাব গাছের সারি, ঠিক যেন মাটি থেকে মোটা লম্বা গুঁড়ির একটা বলিষ্ঠ হাত মুঠো করে আকাশের কাছাকাছি তুলে তার পাতার আঙুলগুলো মেলে দিয়েছে। লোকালয়ের মধ্যে এমন বাওবাব গাছের দল অন্য কোথাও দেখা যায় না। প্রথমে ঠিক ছিল প্লেন যাত্রার, সেটাই দুর্গম দেশে আরামদায়ক হতো, কিন্তু মইদুল জোর করল সড়কপথই সবচেয়ে ভালো দেশটাকে কাছ থেকে চেনার জন্য। রিভো কোকিল নিয়ে আলোচনার নির্যাস বোধহয় ভাষার বাধা পেরিয়েও কিছুটা আন্দাজ করতে পেরেছিল। সে তাই ইংরেজিতে বলল, নসি বোরহায় একজন অদ্ভুত বৃদ্ধ মানুষের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। লোকটার নাম হ্যারি, যে শুধু কোকিল নিয়েই সারা জীবন কাটিয়ে দিয়েছে। রিভো মাদাগাস্কারের এই জল, জঙ্গল, সমুদ্র, বিচিত্র প্রাণী আর মানুষদের অনেক বেশি চেনে। তাই বিচিত্র মানুষের খবর ওর সঙ্গে অনুসন্ধান করা মানে চ্যানেলের জন্য নতুন স্টোরি সংগ্রহ করে ফেরা। অর্ণব বলল, তাহলে তো সবার আগে তার কাছেই যেতে হয়। রিভো বলল, তা দেখা পাওয়া বেশ মুশকিল। বেশিরভাগ সময়ে ঘন জঙ্গলের মধ্যেই ঘুরে বেড়ান। এক হারানো কোকিলের খোঁজে তিনি নাকি পাগল পারা। তবে এর পেছনে বেশ চিত্তাকর্ষক গল্পও আছে। জানেন তো, এই নসি বোরহাকে পশ্চিমী দুনিয়া চেনে ইল সেন্ট মেরি আইল্যান্ড নামে, যা সপ্তদশ শতকে জলদস্যুদের স্বর্গরাজ্য ছিল। সে অনেক দিন আগেকার কথা। নিজের অর্থের লোভ চরিতার্থ করতে সেন্ট মেরির জলদস্যুদের নানা রকম ইতিহাস, মিথ, কল্পনা মিশিয়ে এক বদমাস ফরাসি সাহেব স্থানীয় অধিবাসীদের মধ্যে রটালো যে মাটির নিচে প্রচুর গুপ্তধন লুকোনো আছে। দ্বীপের নানা জায়গায় এলোমেলো খোঁড়াখুঁড়ি করেও যখন কিছু পাওয়া গেল না, তখন এক গোষ্ঠীর নেতার মনে বিশ্বাস জন্মালো যে মাটি খোঁড়ার জন্য কালো ইঁদুর ছেড়ে দিলে লাভ হতে পারে। ইঁদুরের দল চারপাশে গর্ত করতে করতে একদিন ঠিক আসল গুপ্তধনের জায়গাটা চিনিয়ে দেবে। কিন্তু ইঁদুর ছেড়ে ফল হলো উল্টো। ইঁদুরের পাল চাষের শস্য আর প্রকৃতির ফসল খেয়ে খাদ্যের সংকট তৈরি করলো এই দ্বীপে। প্রকৃতির বড় আজব দান ছিল এই পাখি। বুকের কাছটা সাদা আর বাদামি, তার উপর মাথা থেকে পাখাগুলো ঘন নীল, যেন সামনের চেন খুলে রেখে ঘন নীল পুলোভার জ্যাকেট পরে আছে। মাদাগাস্কারের সুন্দরী কোকিল দেলা লান্ডেজ কোয়া, ঈশ্বরের দূত, আজ অবলুপ্ত। জানেন, এদের আর এক প্রিয় খাবার স্থলশামুক। বইয়ে পড়েছি, শুনেছি ইউরোপের কোনো কোনো জাদুঘরে নাকি পাখিটার ছবি আছে। অর্ণব আর মইদুল বিভোর হয়ে শুনছিল রিভোর কথা। এই ছেলেটা যেন অনুভব করেছে অবলুপ্ত পাখিটাকে। রাস্তা খারাপ, গাড়িটা লাফাচ্ছিল, তবুও যাত্রার ধকল ভুলে আশপাশে গাছগাছালির দিকে চোখ চলে গেল দুজনেরই।
যদি কোনো এক পাতার আড়ালে বিস্মৃতির পাতা থেকে ফিরে এসে দেখা দেয়, বাংলায় যার অন্য নাম বসন্ত দূত। রিভো গল্পের ঘোরের মধ্যে ছিল। একটু থেমে বোতল থেকে এক ঢোক জল খেয়ে বলল, জলদস্যুদের লুকোনো গুপ্তধন তো সামনে এলোই না। মাঝখান থেকে ইঁদুরের উৎপাতে অতিষ্ঠ হলো উপজাতিদের গ্রামগুলো। সাহেবরা তো বিক্ষোভ টের পেয়ে পালালো। তখন ইঁদুর নিয়ন্ত্রণ করতে বিড়াল পোষা শুরু হলো ঘরে ঘরে। তো পাখিরাও তো বিড়ালের শিকার হলো। ফলে হয়তো আরও মুশকিলে পড়ল ওই কোকিলগুলো। আসলে সরল মানুষগুলোকে ভুল বুঝিয়ে ওখানে জঙ্গল সাফ করে নতুন করে নিজেদের দস্যু রাজ্য তৈরি করার মতলব ছিল ওই লুটেরা সাহেবদের। সেই ফাঁদেই পা দিয়েছিল হ্যারি বুড়োর পূর্বপুরুষরা। কিন্তু একদিন যখন দেখা গেল বেড়ে গিয়েছে স্থলসমুখের দল, সাবার করে দিচ্ছে গৃহস্থালির গাছপালা, ভঙ্গুর হয়ে যাচ্ছে ঘরের চালা ধরে রাখার কাঠের খুঁটিগুলো, আর স্থলসমুখের শরীরে থাকা পরজীবী থেকে মেনিনজাইটিস রোগে উজাড় হচ্ছে গ্রামের পর গ্রাম, তখন জ্ঞানী বৃদ্ধরা বললেন, পাখিগুলো ঈশ্বরের দূত, দেবতা রুষ্ট হয়েছেন, যে করে হোক কোকিল ফেরাও। কিন্তু তখন পাবে কোথায় তাদের? মানুষের পৃথিবী থেকে দূরে উড়ে গিয়েছে ওই পাখি সব। রিভুর গল্পে বাধা পড়ল। রাস্তা থেকে কিছুটা দূরে বন জঙ্গল সাফ করে হুড়োহুড়ি চলছে, বিরাট কর্মকাণ্ড। রিভো গাড়ি থামাতে বলে নেমে পড়ল। বলল, আসুন, অন্য এক মাদাগাস্কার দেখাবো আপনাদের। অর্ণব আর মইদুল রিভোর সঙ্গে এগিয়ে গিয়ে দেখল ছোট ছোট পাতকুয়ো কেটে তার নিচে কোমরে দড়ি বেঁধে নেমে পড়েছে ছোট ছোট ছেলেরা। কুয়োর নিচে জল কাদায় ছাঁকনি ডুবিয়ে খুঁজে চলেছে এক টুকরো খুদে পাথর। রিভো বলল, স্যাফায়ার, নীলকান্তমণি, মাদাগাস্কার জুড়ে এমন হাজার হাজার বেআইনি নীলার খনি ভর্তি হয়ে আছে। জঙ্গল ফুরোচ্ছে, মাটির উপর যা যা সুন্দর সব হারাচ্ছে, মাটির নিচে থেকে আরও আরও সম্পদ তুলে আনার চক্করে। প্রকৃতি ধ্বংস নিয়ে রিভোর ক্ষোভ বুঝতে পারছিলেন ওরা দুজন। এই ছেলেটা বেশ অন্যরকম। ওর মতো গাইডের সঙ্গে দেশ ভ্রমণ মানে অনেক দৃষ্টিকোণ থেকে একটা দেশকে দেখা। গাড়িতে ফিরে অর্ণব জিজ্ঞেস করলো, কিন্তু এভাবে কি সত্যি দামি পাথর পাওয়া যাচ্ছে? রিভো একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল, না তো, একটা দামি নীলকান্ত মণি খুঁজে পাওয়া ভাগ্যের ব্যাপার, সে কদাচিৎ ঘটে। তবু এরা দিন রাত প্রাণপাত করে চলেছে নিজেদের কপাল খুলবে এই আশায়। শুধু কি তাই, ডাকাতি হামলা চলছে এইসব রত্নের খবর পেলেই। জানেন, এই নীলকান্ত মণি নিয়ে টানালা উপজাতিদের ওই যে বুড়ো অম্বিয়াসী হ্যারি, ও আমাকে একটা উপকথা শুনিয়েছিল। ওরা ইন্দ্রি লেমুর মানে বাবাকোতোকে সুপবিত্র প্রাণী বলে মনে করে। যখন জলদস্যুদের গুপ্তধনে লোভ করে পাপ হয়েছে এই বিশ্বাসে মৃত জ্ঞানবৃদ্ধদের পবিত্র কবরস্থলে সবাই নতুন পথ খুঁজতে গিয়েছিল, সেই সময় দলের প্রধান অম্বিয়াসী দেখতে পায় একটা বাবাকোতো সকালের সূর্যের দিকে হাত জোড় করে চোখ বন্ধ করে বসে আছে। সেই সূর্যের আলো নীল সমুদ্রের জল পার হয়ে একটা বড় দুর্লভ নীলকান্ত মণির উপর পড়েছে। তা ওই লেমুরটার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছিল। সেই জ্ঞানবৃদ্ধ বুঝতে পারে এই পবিত্র প্রাণীটা, যাকে তারা নিজেদের আদিপুরুষ মনে করে শ্রদ্ধা করে, সে তাকে কিছু শেখাতে চাইছে। যেন বলছে, মাটির উপরেই সবচেয়ে দুর্লভ মণিমাণিক্য রয়েছে, তাদের মূল্য বোঝো, ভালোবাসো, যত্ন নাও, তবেই তোমরা ভালো থাকবে।
সেই দুর্লভ নীলকান্ত মণি জ্ঞানবৃদ্ধরা প্রজন্মের পর প্রজন্ম হাত বদল করে এক গোপন মন্ত্র বয়ে নিয়ে চলেছে। হ্যারি মনে হয় সেই প্রজন্মের বর্তমান প্রতিনিধি। রিভোর আশ্চর্য গল্প শুনতে শুনতে পথের ক্লান্তি উবে গিয়েছিল। গাড়ির ভাড়া মিটিয়ে তিনজন জেটির দিকে এগিয়ে যাওয়ার সময় দেখল উপকূল রক্ষা বাহিনীর একদল জওয়ান খুব কড়া তল্লাশি চালিয়ে তবেই যাত্রীদের স্টিমারে উঠতে দিচ্ছে। রিভো এগিয়ে গিয়ে মালাগাসি ভাষায় তাদের সঙ্গে কিছু আলোচনা করল। এরপরে ফিরে এসে ছলছল চোখে মইদুল আর অর্ণবের দিকে চেয়ে বলল, পুরো হ্যারিকে কোনো ডাকাত দল গত রাতে খুন করেছে। মইদুল আর অর্ণবের কাছে নসিবোরাহা এক অন্য পৃথিবী। ওরা জেনে এসেছিল এটা সেই জলদস্যুদের কল্পনার দেশ লিবার্টালিয়া, যেখানে একসময় শাসন করেছে উইলিয়াম কিড, আব্রাহাম স্যামুয়েল, টমাস টিউ ইত্যাদি কুখ্যাত জলদস্যুরা। রাতে বিলাসবহুল হোটেলের ব্যালকনি থেকে থমথমে সমুদ্র আর কৃষ্ণপক্ষ শুরুর খয়াটে চাঁদের দিকে চেয়ে ওরা দুজনে যেন কথা হারিয়ে ফেলেছিল। আসলে মাথার সবটুকু জুড়ে খেলে বেড়াচ্ছিল রিভোর গল্পগুলো। এই হোটেলের আলোকোজ্জ্বল চৌহদ্দি ছেড়ে মন পালাচ্ছিল পাহাড় আর জঙ্গলের ভিতর উপজাতিদের পল্লীতে, যেখানে বুড়ো হ্যারি শুয়ে আছে নিথর। রিভো কথা দিয়েছে যে আগামীকাল সকালে নিয়ে যাবে। আজ এতটা পথশ্রমের ক্লান্তি নিয়ে আর বন জঙ্গল ভেঙে সেই পাহাড়ের পাদতলে পৌঁছানোর কষ্ট নিতে পারবে না শরীর। তাছাড়া সন্ধ্যা নামছিল। রিভো বলে গিয়েছে উপজাতিরা দেহ অনেক দিন রেখে দেয়। মাদাগাস্কারের আদিবাসীদের মধ্যে মৃত মানুষের সম্মান অনেক বেশি। আর হ্যারি তো জ্ঞানবৃদ্ধ, তাকে জঙ্গলের মধ্যে গোপন গোরস্থানে সমাধিস্থ করা হবে। তারপর সেখানে নির্মাণ করা হবে একটা গম্বুজ আর কুটির। এরপর সেই স্থানের আশেপাশে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হবে। তাই হ্যারির সঙ্গে কথা বলা এ জীবনে সম্ভব না হলেও দেখা হবে তার মৃতদেহের সঙ্গে। ভাবতে ভাবতে মন ভারাক্রান্ত হয়ে আসছিল দুজনের। মইদুল বলল, এবারে সফরটা বেশ অন্যরকম, তাই না অর্ণব? কোনো শহুরে ক্যামেরার ঝলক নেই, একেবারে প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা রহস্যময় মানুষের চোখ দিয়ে প্রাকৃতিক রহস্যের খোঁজ। পরদিন সকালে ওদেরকে নিয়ে টানালা উপজাতিদের পল্লীতে চলল রিভো। সমুদ্রের নীল রং পিছনে রেখে পাথুরে রাস্তা ধরে ঘন সবুজের মধ্যে। মইদুল বারবার ক্যামেরা তাক করে ফটোয়ে ধরার চেষ্টা করছিল পথে দেখা হয়ে যাওয়া লেমুর বা পাতার আড়ালে লুকিয়ে পড়া ক্যামেলিয়নদের। জঙ্গল আরেকটু গভীর হলে রাস্তার পাশে ফুটে থাকা একদল জুমেলিয়া অর্কিড দেখে থমকে গেল ওরা। অর্ণব বলল, ঠিক যেন শিউলি ফুলের ধবধবে বড় দাদা। রিভো বলল, হ্যারির বাড়ি পল্লী থেকে দূরে, অদ্ভুত মানুষ, একা থাকতেই পছন্দ করত। তবে ওর মৃতদেহ কিন্তু পল্লীর মধ্যে রেখে শ্রদ্ধা জানানোর বন্দোবস্ত করা হয়েছে। উপজাতিদের বিশ্বাস ওর আত্মা নাকি কোকিল হয়ে ফিরে আসবে। অর্ণব বলল, তাহলে প্রথমে হ্যারির বাড়িতেই চলো, তারপর পল্লীতে যাব। পাহাড়ের সবুজ ঢাল নিচু হয়ে যেখানে সমুদ্রকে ছুঁয়ে দিয়ে গড়িয়ে গিয়েছে, সেখানেই বুড়ো হ্যারির বাড়ি। কয়েক শতাব্দী প্রাচীন জলদস্যুদের একটা গোরস্থানের ঠিক পিছনে। গোরস্থানের কবরের উপর তৈরি সেই 17-18 শতকের কিছু ফলক এখনো কষ্ট করলে পড়া যায়। এই গোরস্থানে বেশ খোঁড়াখুঁড়ি হয়েছে, তার ছাপ স্পষ্ট। রিভো বলল, হ্যারিকে সমুদ্রের ধারেই মেরে ফেলেছিল ডাকাত দল। তারপর ওর বাড়ি তছনছ করে খুঁজে ক্ষান্ত হয়নি, এই কবরেও খোঁড়াখুঁড়ি চালিয়ে গিয়েছে গুপ্তধনের লোভে।
গাছগাছালির ফাঁক গলে হ্যারির বাড়িতে ঢুকে দেখা গেল উপজাতীয় শৈলীতে বানানো সুন্দর পর্ণকুটির। শামুক আর ঝিনুকের মালা বানিয়ে সাজানো ঘরের অন্দর আর বাহির। বাড়ির উঠোনে একটি কাঠের সুদৃশ্য বেদি বানিয়ে রোপণ করা হয়েছে বটগাছ। সেটা বেশ বড় হয়ে ডালপালা মেলেছে। কাঠের বেদির উপর নকশা করে বসানো আছে একটা দৈত্যাকার আফ্রিকান স্থল শামুকের খোল। রিভো বেদিতে হাত বুলিয়ে বলল, লেমুরের প্রিয় বাসা বটগাছ, তাই হয়তো পবিত্র প্রাণীকে ডেকে আনার জন্য হ্যারি এই বটগাছটা বসিয়েছিল। অর্ণব আর মইদুল গল্পের মাটির উপর দাঁড়িয়ে গল্প শুনতেই পছন্দ করছিল। মইদুল জানতে চাইল, দুর্লভ নীলকান্ত মণিটা যা হয়তো হ্যারি ওর পরের প্রজন্মর জ্ঞানী মানুষের হাতে দিয়ে গোপন মন্ত্রটা দান করে যেত, সেটা কি ডাকাতে লুট করে নিয়ে গেল? রিভো, অর্ণব আর মইদুল একে অপরের মুখের দিকে চেয়ে রইল। শেষে রিভো বলল, সে আর জানা যাবে না কোনোদিন। বলতে বলতে রিভো আনমনা হয়ে গেল। জঙ্গলের কিছু পাখি মৃদু স্বরে ডাকাডাকি করছিল একে অপরকে। রিভো বলল, জানেন, হ্যারি ভারী চমৎকার হরবোলা ডাকতে পারত। লোকে বলে সমস্ত পশু পাখিদের সঙ্গে নাকি ও কথাবার্তাও বলতো। ভারী সুন্দর কোকিলের ডাক ডাকত। অনেক সময় ছোট নীল কোকিল ভুল করে নেমে আসতো ওর আশেপাশে। ও বলতো, যেদিন আমাদের ক্ষমা করে সেই ঈশ্বরের দূত ফিরে আসবে, সেদিন আমার কাজ শেষ হবে। আমি আমার দায়িত্ব দিয়ে যাব তোর মতো ছোকরা কাউকে, যে ওদের ভালোবাসবে, বাঁচিয়ে রাখবে লোভের থাবা থেকে। সেই লোভের থাবাতেই কি করুণ পরিণতি হলো মানুষটার। দূরে কোথাও লম্বা কুহু ডাক শোনা যাচ্ছিল। কিছুটা চকিত হয়েই হ্যারির শেখানো বিদ্যায় রিভো নিজেও কুহু কুহু করে পাল্টা ডাক দিতে লাগলো। মনে হচ্ছিল মানুষ আর পশু পাখির এই বন্ধুত্বের উত্তরাধিকার রেখে গিয়েছে হ্যারি। হঠাৎ পলকের মধ্যে কি হলো ঠিক বোঝা গেল না। একটা বড় নীল ডানার বাদামি কোকিল চকিতে উড়ে এসে বেদির উপরে রাখা সেই দৈত্যাকার স্থল শামুকটায় ঠোক্কর বসালো সজোরে। রিভু সবিস্ময়ে চিৎকার করে উঠল, দিলালান্ডে স্কোয়া। মইদুল উড়ন্ত পাখিটার দিকে ক্যামেরা তাক করার চেষ্টা করল, কিন্তু শাটার ক্লোজ করার আগেই পাখিটা উড়ে পালালো চোখের আড়ালে। তিনজনেই সেই অসম্ভব ঘটনার সাক্ষী হয়ে হতবম্ব হয়ে চেয়ে রইল। অর্ণব ফিরে তাকিয়ে দেখল, কোকিলের ঠোক্করে স্থল শামুকের খোল ভেঙে বেদির কাছে পড়ে আছে একটা ডিমের আকারের নীলকান্ত মণি। নীল, ঘন নীল, অতি দুর্লভ। যে রত্ন সবার চোখের সামনে হারানো কোকিলের প্রিয় খাবার স্থল শামুকের খোলের মধ্যে লুকিয়ে রেখেছিল হ্যারি। রিভো সেই মণিটা হাতে নিয়ে ঘুরিয়ে দেখল। এরপর সে হ্যারির বসানো বটগাছের কাছে গিয়ে কি যেন ভাবল তন্ময় হয়ে। মইদুল বলল, হ্যারি তার উত্তরাধিকার সঁপে গেল রিভো। ঈশ্বরের দূতকে ফিরিয়ে আনার দায়িত্ব এখন তো তোমার। সে সময়ে আবারও ওদের চমকে দিয়ে বনের ঘন আড়াল থেকে কোনো কোকিলের মিষ্টি ডাক শোনা গেল। শেষ হলো আমাদের আজকের গল্প মাদাগাস্কারের কোকিল। লিখেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। আর ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আগামী সপ্তাহে আমরা আনব আরও একটা মন ভালো করা গল্প। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্পকথক।